আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ না। শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বুঝতে পারছি, ধারণ করতে পারছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। এটা আমি প্রত্যেকদিন ইচ্ছা করে বলি। এই কথাটা আমি সবার মাথায়, আমার মাথায় ড্রিল করতে চাই প্রত্যেকদিন। যদি না বুঝি তাহলে দলেরও ভবিষ্যৎ নেই, আমারও ভবিষ্যৎ নেই, দেশেরও ভবিষ্যৎ নেই, কারো কোনো ভবিষ্যৎ নেই। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে এটা আন্দোলন হয়েছে, হ্যাঁ, আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ না। কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো। শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে, যুদ্ধ করছে, তাদের দেশ, এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করবো না, আমি সেটা করবো। একটা কালচার, এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। এটা কৃতিত্ব, অনেকে বলেছে এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই। আমি নিজে বহুবার জেলে গেছি, আমার পরিবার অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। তা আমি এগুলো কৃতিত্ব নিতে থাকবো নাকি আমি ভবিষ্যতের দিকে যাবো? আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই, এটা আমি দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করছি। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ করে। এখন মুক্তিযুদ্ধ আপনি সারা জীবন বিক্রি করতে থাকবেন, এই কাজ তো ঠিক না। মুক্তিযুদ্ধ যারা সত্যিকার করেছে তারা কিন্তু যার যার কাজে ফিরে গেছে। আপনি দেখেন যে রমেশ সাহেব আবার উনি ব্যারেকে ফিরে যায়নি, উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছেন, উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, কিন্তু উনি তো ওনার ব্যারেকে ফিরে গেছেন। প্রফেসর যারা যুদ্ধ করছে কলেজে চলে গেছে, ছাত্ররা স্কুলে চলে গেছে। এখন ওরা যদি বলে দেয় ভাই আমরা যুদ্ধ করছি, এখন আমি তো আমার দেশ চালাতে হবে, আমি দেশের মালিক হয়ে গেলাম, আমার কথা মতো দেশ চলতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। হিস্টোরিক্যালি যেটা এখন বিশ্বে যেটা হয়েছে, আমি একটু আমরা রিসার্চ করেছি এটার উপর, যে সমস্ত দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপরাইজিং, মাস আপরাইজিং, যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর, মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যে দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নেই, অর্থনীতিও নেই, সমাজও নেই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই, কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, যে ব্যবসার কথা বলে গেলেন উনি, দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মিল ফ্যাক্টরির নতুন বিনিয়োগ হচ্ছে না। কারণ করবে না তো, এটা সম্ভব না। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, হ্যাঁ, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। তো সে যে সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই।
ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম ভাই, তো বুঝতে হবে তো ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম। এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে?